এনসিপি তার আগে তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে। আপনি কি ডাকসু নির্বাচন করবেন? এনসিপি একটা পিকনিক। এনসিপি হচ্ছে যে আপনি এক সেট চাল আনলেন, আমি একটু ডাল আনলাম, আর একজন তেল আনলো, কেউ হচ্ছে আগুন ধরাই দিল, হয়ে গেল খিচুড়ি রান্না। দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন আড্ডা সংযোগে। আড্ডা সংযোগের এবারে পর্বকে সাজিয়েছি রাজনীতি কেন্দ্রিক। আজ আমার সাথে উপস্থিত রয়েছেন মেঘমল্লার বসু, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। কথা বলবো ক্যাম্পাস রাজনীতি এবং জাতীয় রাজনীতি নিয়ে, আর সম্পূর্ণ আয়োজন জুড়ে থাকছি আমি ফেরদৌস সাগর। দাদা, প্রথমে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আয়োজন আড্ডা সংযোগে। কেমন আছেন? আছি, চাপে আছি, ভালো আছি। সেটা বুঝছি। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য প্রথমে আমাদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দাদা, আপনার কাছে আমার আপনার কাছে অনেক বিষয় জানার আছে, তবে প্রথমে আপনার কাছে আমার যে বিষয়টি জানা সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাম রাজনীতির ভূমিকা এই মুহূর্তে আপনি যদি আপনার সংগঠন থেকে একটু ক্লিয়ার করেন, এই মুহূর্তে বাংলাদেশের বাম রাজনীতির ভূমিকা। আমরা দীর্ঘদিন ধরে আপনার বাংলাদেশের যেসব প্রান্তিক মানুষ, সেই প্রান্তিক মানুষদের হয়ে লড়ার চেষ্টা করেছি। আপনারা জানেন 90 পর্যন্ত বাংলাদেশে বামপন্থী রাজনীতির এক শক্তিমত্তার জায়গা ছিল। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যেই সংগঠনগুলি প্রাইমারিলি সোভিয়েত ইউনিয়নের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট মেনটেন করে রাজনীতি করত, তাদের রাজনীতিতে একটা বড় ধস নামে। এবং তার পরবর্তী যে 20 বছর, যেটা আমরা বিশ্ব প্রেক্ষাপটেই বলছি যে এন্ড অফ হিস্ট্রি হিসেবে দেখা হচ্ছিল, যে এখন থেকে আর সবাই লিবারাল ডেমোক্রেসি হওয়ারই চেষ্টা করবে, আর সমাজতন্ত্রের আলোচনার বা সাম্যের আলোচনার বিশেষ প্রয়োজন নেই। তো সেই সময়গুলো তো পার হয়ে এসেছে। আমরা 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছি। আমি যেহেতু আপনি আমাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন, আমি তো বৈশ্বিক প্রেক্ষাপটে আলোচনাটা করছি যাতে করে বুঝতে সুবিধা হয়। 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আপনার অবস্থা আমরা দেখেছি। আমরা দেখতে পেয়েছি কিভাবে করে বিশ্বের যেসব জায়গাগুলো পুঁজিবাদের একদম ঘোরতর জায়গা, সেই সব জায়গাগুলোতে গত 5, 7, 10 বছর ধরে বামপন্থার এক ধরনের রাইজ হচ্ছে। আমাদের এখানে বামপন্থী আন্দোলনের বিশাল ইতিহাস আছে। সেটা জমিদারি প্রথার সেই আমল থেকে শুরু করে তেভাগা তেলেঙ্গানা আন্দোলন বলুন, তারপরে আপনার বিভিন্ন সময় শ্রমজীবী আন্দোলনগুলি বলুন, সেটার একটা দীর্ঘ ইতিহাস আছে। কিন্তু তার কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলো নানানভাবে ম্যানিফেস্টেড হয়েছে। তার মধ্যে দিয়ে আমরা একটা ভাঙা গড়ার পর্যায়ে দিয়ে যাচ্ছি, যেখানে একটা নতুন বামপন্থী প্রজন্ম উঠে আসছে। দাদা, একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আপনি নতুন বামপন্থীর কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে আমরা যদি তাকাই, সেক্ষেত্রে বাম যে সংগঠনগুলো আছে, সংগঠনগুলোতে লোকবল খুব বেশি নাই, আমরা যেটা দেখছি আর কি। এই প্রেক্ষাপটে কি আসলে বাংলাদেশে বাম রাজনীতির টিকা সম্ভব এই মুহূর্তে? দেখুন, আসলে বৈপ্লবিক দলের যে সবসময় অসংখ্য কর্মীর সমাহার থাকা লাগবে, এটা যে খুব নেসেসারি এমন না। তার কারণ আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, যখন বলশেভিক রেভলিউশন হয় তার 1 থেকে 1.5 বছর আগেও কিন্তু বলশেভিকরা একটা ছোট্ট পার্টি, বামপন্থীদের মধ্যেও সব থেকে ছোট পার্টি। কিন্তু যেহেতু তাদের কর্মপন্থা এবং পলিটিক্যাল লাইন রেভলিউশনারি ছিল, তাই বৈপ্লবিক মুহূর্তে তাদের যেই স্ফুলিঙ্গ সেটা দাবানলের রূপ নিয়েছিল। আমার কাছে মনে হয় বাংলাদেশের বামপন্থীদের, অন্তত প্রথাগত বামপন্থীদের মৌলিক সংকটটা কর্মীর সংখ্যায় না, মৌলিক সংকটটা হচ্ছে কর্মীর মানে এবং রাজনৈতিক লাইনে। আমাদের অসংখ্য বামপন্থী রাজনৈতিক দল রয়েছে যারা প্রাইমারিলি আসলে বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিরই এক ধরনের একটা চর্বিত চর্বণের মধ্যে দিয়ে আছেন। কিন্তু প্রত্যেকটা রাজনীতি, আপনার তো রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভবিষ্যৎ থাকে যে আমরা সরকার ক্ষমতায় যাব। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনারা তো সরকার ক্ষমতাকে ছুঁয়েও দেখতে পাচ্ছেন না। এটা আসলে আপনাদেরকে আক্ষেপের জায়গা? আক্ষেপের জায়গার কিছু নাই। সব লড়াই তো আসলে জেতা সহজ দেখে করা এরকম না। আপনি দেখবেন যে আসলে বামপন্থী, কেউ যদি মজা করে বলে যে বামপন্থী রাজনীতি করা হচ্ছে ইন্টারে সায়েন্স পড়ার মতো, পরবর্তীতে সবকিছু করা যায়। তো বিষয়টা অনেকটা ওইরকম আর কি, যে আমি এই রাজনীতিতে আছি এই জন্য না যে এই রাজনীতি করে ক্ষমতা পর্যন্ত যাওয়াটা আমার জন্য সব থেকে সুবিধাজনক, বরং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম জেনেও এই রাজনীতিতে আছি। তার কারণ আমরা যদি আসলেই আমরা যে কথা বলছি, যে একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই, সেটা করতে হলে অবশ্যই বামপন্থী একটা আদর্শ বা বামপন্থী একটা চিন্তাধারাই আমাদের কোনো না কোনোভাবে ধারণ করতে হবে। তো সেই জায়গা থেকে সংকট আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটা বামপন্থী প্রজন্ম উঠে আসছে। হয়তো আমাদের আরো সময় লাগবে, হয়তো পলিটিক্যাল পার্টিগুলিকে আমি যদি এভাবে বলি যে প্রজন্মগত অর্থে দখল করতে আমাদের আরো 10, 15, 20 বছর সময় লাগবে। কিন্তু আসলে মানুষের যেই স্ট্রাগলের ইতিহাস, সে তো শত শত বছরের ইতিহাস। সেই হিসাবে করলে আসলে 10, 15, 20 বছর কিন্তু খুব বড় সময় নয়। কিন্তু আমরা আমাদের যে আওয়ামী লীগ বিরোধী লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাসকে আঁকড়ে ধরে এবং সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে
রাজনীতিতে আমাদের যে অবস্থান, সেই অবস্থানের ব্যাপারে একদম ক্লিয়ার কাট থেকে আমাদের যে রাজনীতি সেটা কিন্তু তিলে তিলে তৈরি করছে। আপনি আওয়ামী লীগ বিরোধীর কথা বলছেন। আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে আপনারা আওয়ামী লীগের কাছাকাছি থেকেছেন। এটা শুধুমাত্র আমি বলছি এমন না, গণমাধ্যম বিভিন্ন সময় দেখিয়েছে। একইভাবে এখন আমরা দেখছি যে ক্ষমতার কাছাকাছি যে দলটা রয়েছে সেই দলের সুরে আপনারা মাঝে মধ্যে কথা বলেন। এটা কি আসলে আপনাদের একটা টেকনিক যে আপনারা ক্ষমতা যেতে পারবেন না, তাই যে দল ক্ষমতার কাছাকাছি আছে সেই দলের সুরে কথা বলা? এটার প্রধান কারণটা হচ্ছে বামপন্থীদের হাতে তো মিডিয়া নাই, ফলে পুঁজি নাই, যে কারণে ন্যারেটিভ নির্মাণের ক্ষমতা আমাদের নাই। যেটাতে মুশকিলটা হয় যে ধরেন গত 15-16 বছর আপনি যদি ধরেন, আমি আমার পরিসর নিয়ে আলোচনা করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এহেন কোনো বিষয় নাই যেখানে আওয়ামী লীগের কোনো ত্রুটি হয়েছে, আওয়ামী লীগ কোনো ত্রুটি করেছে এবং সেখানে বামপন্থীরা তার বিরোধিতা করে অন্ততপক্ষে একটা প্রোগ্রাম করে নাই। যখন কিনা আমরা দেখতে পেয়েছি যে যাদেরকে আজকে একটা বিশাল মজলুম বানিয়ে তোলা হচ্ছে ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের যারা বর্তমান নেতা তারা আওয়ামী লীগের ফরমেশনের ভিতরে থেকেছে, তখন আমরা আওয়ামী লীগের বিরোধিতা করে রাস্তায় মার খেয়েছি, আক্রান্ত হয়েছি, ফেসবুকে ট্রলের শিকার হয়েছি, সামাজিক পরিমণ্ডলে প্রত্যাখ্যাত হয়েছি এবং এই পুরো প্রক্রিয়া জুড়ে আমরা কিন্তু এই লড়াইটি চালিয়ে গিয়েছি। এখন ধরেন যেরকম ভাবে আপনার বামপন্থীদের মধ্যে কিছু রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাথে মহাজোটের অন্তর্ভুক্ত ছিল, ঠিক একইভাবে হেফাজতে ইসলামের একটা অংশও তো শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। কিন্তু আজকের মিডিয়া ন্যারেটিভে কিন্তু কেউ বলছে না যে ইসলামিস্টরা আওয়ামী লীগকে আসলে ক্ষমতায়িত করেছে বা আওয়ামী লীগের কাছাকাছি থেকেছে, বরং বলছে যে বামপন্থীরা আওয়ামী লীগের কাছাকাছি থেকেছে বা ক্ষমতার কাছাকাছি গিয়েছে। আপনি কি বলছেন এটা শুধুমাত্র মিডিয়া ন্যারেটিভ? এটা অবশ্যই মিডিয়া ন্যারেটিভ, কারণ একমাত্র জাসদ এবং ওয়ার্কার্স পার্টি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের যে 3টি ভ্রান্ত নির্বাচন, এই 3টি ভ্রান্ত নির্বাচনের একটিকেও লেজিটিমাইজ করে নাই। এখন প্রশ্ন উঠতে পারে 2014 সালে বিএনপি জামাতের যে আন্দোলন, সেই আন্দোলনে বামপন্থীরা শরিক হয়নি কেন বা সেই আন্দোলনকে ডিলেজিটিমাইজ করেছে কেন? সেখানে অবস্থানটা স্পষ্ট, আমাদের পক্ষে কোনো ক্ষেত্রে কোনোভাবেই ধর্মীয় উগ্রপন্থী কোনো সংগঠন, সেটি ইসলাম ধর্মীয় উগ্রপন্থী সংগঠন হোক বা হিন্দু ধর্মীয় উগ্রপন্থী সংগঠন হোক, আপনাদের বিরোধিতা কি প্রথম থেকেই যে ইসলামী কোনো সংগঠন বা হিন্দু, আপনি বলছেন হিন্দু যে উগ্র সংগঠনগুলো আছে তাদের বিরোধী আপনার প্রথম থেকে? সেক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করছি, মাঝখানে ইসকন একটা আন্দোলন করে, সরকার পতনের পর একটা ঘটনা ঘটে, সেখানে আপনাদের অবস্থান কি ছিল? আমরা তো খুব ক্লিয়ারলি অবস্থান নিয়েছি। সেই দিন আমার যে ফেসবুক স্ট্যাটাস সেটা মোস্তফা সারওয়ার ফারুকী পর্যন্ত শেয়ার দিয়েছেন এবং তারপরে 22 জন হিন্দুর একটা আলাদা করে, যারা হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, যাদের একটা বিবৃতি তখন গিয়েছে যে হিন্দু ধর্মীয় মানুষকে এই ব্যাপারে এই উস্কানিতে পা না দেওয়ার এবং হচ্ছে আপনার যাতে করে ভারতীয় উগ্রবাদীদের ট্র্যাপে তারা না পড়ে, সেই ব্যাপারে একটা আহ্বান জানিয়ে জাতীয় দৈনিকগুলিতে একটি বিবৃতি গিয়েছে। সেই বিবৃতি যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন এর অর্ধেকের বেশি লোক বামপন্থী ব্যাকগ্রাউন্ডের। কাজে এইটাও একটা ন্যারেটিভ যে আমরা ইসকনের বিরোধিতা করিনি। বা আপনি যদি আরেকটু ভেঙে বলি, যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে 2021 সালে মুজিব বর্ষ উদযাপন করতে আসে, তখন কিন্তু জামাতে ইসলামী বিবৃতি দিয়ে সেটিকে স্বাগত জানিয়েছে, কিন্তু এই অধমরাই তখন রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, হসপিটালাইজড হয়েছে। তাহলে আপনারা শুধুমাত্র ইসলামকে বিরোধী করেন না, আপনারা যে কোনো মানে ধর্মীয় যত উগ্রবাদী সংগঠন আছে সব। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা যখন দেখি তখন মনে হয় যে বাম শুধুমাত্র ইসলাম বিরোধী রাজনীতি করে। এই বিষয়ে আপনার আসলে মানে আপনার সংগঠন এবং আপনার বিস্তারিত একটু শুনতে যাচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানোর, কেউ মুক্তিযুদ্ধ পন্থী হলে তাকে ইসলাম বিরোধী হিসেবে সাব্যস্ত করার যে রাজনীতি, সেই রাজনীতি আসলে জামায়াত এবং এখানকার যে স্বাধীনতা বিরোধী সংগঠনগুলি তাদের একদম 50-54 বছর পুরানো রাজনীতি। সেখানে যখনই কেউ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করছেন, যখন কেউ জামাত ইসলামকে গালি দিচ্ছেন, যখন কেউ বলছেন যে স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, তখন তাকে কি বলা হচ্ছে? ও, আপনি ধর্মীয় সংগঠনগুলির বিরোধিতা করছেন। খেয়াল করে দেখবেন 13তে যে শাপলা শাহবাগ বাইনারি তৈরি হলো সেটা নিয়ে অনেক পর্যালোচনা হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে হেফাজতে ইসলামকে শাহবাগের বিরুদ্ধে দাঁড় করার লোকে, শাহবাগের যে দাবি দফা, সেই দাবি দফায় তো কোনো রকম ধর্ম প্রসঙ্গ না, সেখানে তো আলোচনা হচ্ছে সম্পূর্ণটাই আপনার কি বলবো যে যুদ্ধাপরাধের ইস্যু নিয়ে। তাহলে সেইখানে আপনার যারা যারা আন্দোলন করছেন তাদের একটা ছোট্ট মুষ্টিমেয় অংশ তাদের ব্যক্তিগত ব্লগে তারা কি লিখেছে সেটিকে কেন্দ্র করে এই যে মুক্তিযুদ্ধ বনাম ইসলামের বাইনারি, এটি কারা নির্মাণ করলো? আমি বলছি না বামপন্থীরা এ ব্যাপারে অবশ্যই এখানে জামাতে ইসলামী এবং জামাতে ইসলামের সমর্থক গোষ্ঠী যারা ছিল, যাদেরকে এখন 21 পদক দেওয়া হচ্ছে, মাহমুদুর রহমান অ্যান্ড কো, তারা ওই সময় এই ন্যারেটিভ তৈরি করেছে। তারা ওই সময় নাস্তিকদের হত্যাযোগ্য করার একটা অংশ হিসেবে এবং এখানে মুক্তিযুদ্ধ এবং বনাম ইসলামের বাইনারি তৈরি করার জন্য বামপন্থীদের হরে
ধরে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিয়েছেন। মজার বিষয়টি হচ্ছে যে একই সঙ্গে যখন ইসলামিক যারা এক্সট্রিমিস্ট তারা এই কথাগুলি আমাদের বিরুদ্ধে বলছেন, আপনি যদি হিন্দু রাইট উইং এর দিকে তাকান তাহলে দেখবেন যে তারাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে আমরা ইসলামিস্টদের চর, তারা বলছেন যে আমরা ধর্মীয় যে উগ্রবাদী সংগঠনগুলি সেগুলিকে প্রমোট করছি। তা আমার একটা মজার থিওরি আছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনাকে হিন্দু মৌলবাদী এবং মুসলিম মৌলবাদী উভয় গালাগালি করবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আপনার রাজনীতি ঠিক পথে আছে। আচ্ছা, বর্তমানে আমরা দেখছি যে ছাত্রদল কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নামে কিন্তু চাঁদাবাজির কথা উঠছে, সেটা আপনিও দেখছেন। তবে আপনাদের নামে একটি কমিশন বাণিজ্যর কথাও বলা হয়। কোন অর্থে আপনাকে আমি বলি, সেটি হচ্ছে, প্রশ্নটা আমার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া, আপনাকে সরাসরি বলছি। আপনারা শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে, যেগুলো নীতিগতভাবে ঠিক আছে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে নাকি আপনারা কমিশন পেয়ে থাকেন। এ বিষয়ে আপনার এবং আপনার দলের মত। খুব থ্যাংক ইউ এই প্রশ্নটার জন্য। সাম্প্রতিকতম একদম সাম্প্রতিকতম আন্দোলনের কথা বলি, টিএনজেড এর আন্দোলন। আপনাদের মনে থাকবে যে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায় যে আন্দোলনে পুলিশের দ্বারা ব্রুটাল ভাবে মার খেয়েছেন। টিএনজেড এর শ্রমিকরা শেষ যে রোজার ঈদ, সেই রোজার ঈদ থেকে বেতন পান না, তারা এখন পর্যন্ত বেতন পান। আমি উপস্থিত ছিলাম। হ্যাঁ জি, সেই আন্দোলন আমরা 3-4-5 মাস করেছি। আপনি তাদের কাছ থেকে খবর নিয়ে দেখবেন কোনো বামপন্থী ছাত্র সংগঠন বা কোনো বামপন্থী সংগঠনের কেউ একটা টাকা তাদের কাছে দাবি করেছে। তাহলে আপনাদের কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই আন্দোলনে প্রবেশ করলো এনসিপি প্রবেশ করার 15 দিনের মাথায় তারা কমিশন বাণিজ্য করলো, এবং কমিশন বাণিজ্য করার পরে এমন পারসেপশন তৈরি হলো যে শ্রমিকরা তো এত আলাদা আলাদা করে কে বামপন্থী, কে মধ্যপন্থী, কে ডানপন্থী চেনে না। তারা তখন কি গ্লানির বিষয় আমাদেরকে ফোন করে বলেছে যে আমরা তো বেতন পাওয়া শুরু করেছি, তা আপনাদের কাকে কত টাকা দিতে হবে? আমরা লজ্জায় মরে গেছি যে আমাদেরকে কেন টাকা দিতে। এই যে আপনার কথা থেকে কিন্তু এখানে প্রশ্নটা এসেছে, এনসিপি তো বামপন্থী দল না। না, এনসিপি বামপন্থী দল না, কিন্তু যে আপনাদেরকে ফোন দিয়েছে টাকার জন্য। হ্যাঁ, এটাও কিন্তু আপনাদেরকে কেন ফোন দিবে? কারণ এনসিপি তার আগে তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে। তো তখন তাদের বিবেক বোধে মনে হয়েছে যে যারা 10-15 দিন আন্দোলনে থেকে এতগুলা টাকা নিয়ে গেল, তাহলে যারা 6 মাস ধরে করলো তাদেরও তো নিশ্চয়ই কোনো দাবি দেওয়া আছে। এইটা যখন তারা জিজ্ঞেস করছে, তার কারণ হচ্ছে তাদের কাছে তো ওই রাজনৈতিক ক্ল্যারিটিটা নাই যে এরা বামপন্থী, এদের এগুলাতে কিচ্ছু যায় আসে না যে সে এখান থেকে ব্যক্তিগতভাবে লাভবান হতে পারলো কিনা। আর ভাই, কমিশন যদি শ্রমিক আন্দোলনের কমিশন থেকে টাকা খাওয়ার রাজনীতি করতাম তাহলে তো ভাই আমাদের এরকম দৈন্য দশা হয় না। আজ আমার একটা সংগঠন, আপনি যদি কোনো একটা বামপন্থী সংগঠন দেখেন, ওই আমাদের মজা করে বলা হচ্ছে কৌটানা রায় সংগঠন চালানো, মানে গণচাঁদা তুলে আপনার মেম্বারশিপের কাছ থেকে আপনার চাঁদা তুলে এভাবে আমাদের সংগঠন চালাতে হয়। কোনো কমিশন বা কোন একদম সব থেকে যেই মানে বস্তা পচা বামপন্থী, তারও সেই সংগঠনের বিরুদ্ধে এই অ্যাকিউজেশন করা খুবই কঠিন যে তারা টাকার বিনিময়ে আন্দোলন করে। তাহলে হচ্ছে আপনি বলছেন যে আপনাদের সংগঠন হচ্ছে ফর্ম বিক্রি থেকে বা চাঁদা থেকে, নিজেদের চাঁদা থেকে চলে, এটা ক্লিয়ার? মানে এই বিষয়ে আপনার অন্য কোনো মত আছে কিনা, বা আপনাদের কমিশন বাণিজ্য আছে কিনা? আমাদের মধ্যে কোনো কমিশন বাণিজ্য নেই, এটা আমি একদম আপনাকে স্ট্রেট ফেস নিয়ে ফুল ইন্টিগ্রিটির জায়গা থেকে বলতে পারি। 5 আগস্টের পর ছাত্রদল এবং শিবির নেতাদের বয়স নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং সমালোচনা হয়েছে, কিন্তু আমার কাছে তথ্য থাকা মতে আপনি 15-16 সেশন থেকে এখনো পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনার পড়াশোনা এখনো কি শেষ হয়েছে? আচ্ছা, এটা তাহলে আমি একদম খুব ক্লিয়ারলি ডিটেইলে বলি। আপনাকে প্রশ্নটার জন্য ধন্যবাদ, কারণ ক্লিয়ার করে উত্তর দেওয়ার সুযোগ আমার এখন পর্যন্ত হয়নি। আমি 15-16 সেশন থেকে পড়াশোনা শুরু করেছি। মাঝখানে 2018 সাল থেকে 2021 পর্যন্ত একটা দীর্ঘ সময় আমার একাডেমিক গ্যাপ গিয়েছে, এবং সেই সময় আমি নানাবিধ কারণে টানা 3 বছর আমার যে অ্যাটেন্ডেন্সের যে ন্যূনতম অ্যাটেন্ডেন্স লাগে পরীক্ষায় বসার জন্য, সেই অ্যাটেন্ডেন্স আমার ছিল না। এবং তার পরবর্তীতে আমার বাবার মৃত্যুর পরে 2021-এর দিকে আসলে সবাই খুব কনসার্ন ছিল আমার ডিপার্টমেন্ট সহ যে আমি আদৌ পড়াশোনা শেষ করতে পারবো নাকি হচ্ছে ড্রপ আউট হয়ে যাব। তো তার পরবর্তীতে আমি একাডেমিক্যালি কামব্যাক করি। 2022-এ আমার 8th সেমিস্টার ফাইনাল সেটা কমপ্লিট হয়, কিন্তু আমার 3টে পরীক্ষা রয়েছে নানান সেমিস্টারের, যেই পরীক্ষাগুলো আমি অনুত্তীর্ণ। সেই পরীক্ষাগুলো আসলে 2022 থেকে 2024-এর যে টাইম লাইনটি গিয়েছে, সেই সময় বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের যারা আপনার চেয়ারম্যান ছিলেন এবং যারা প্রধান ছিলেন, আমি এই ব্যাপারে খুবই সন্দিহান ছিলাম যে তারা আদৌ আমাকে এই পরীক্ষাগুলি দিতে দিবে কিনা। তার ফলে সেই পরীক্ষাগুলি দেওয়ার যে অ্যাপ্রোচ সেটা কখনো করা হয়নি। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি আমার অ্যাপ্লিকেশন করেছি যে আমার সার্টিফিকেটটা তোলার জন্য আমার এই 3টা পরীক্ষা ক্লিয়ার করতে হবে, এবং আমাকে একাডেমিক কমিশন ক্লিয়ারও করেছে।
হোপফুলি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমার এই পরীক্ষাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে এই যে দীর্ঘ একাডেমিক গ্যাপ, এই একাডেমিক গ্যাপ নিয়ে যে সমালোচনা, সেই সমালোচনাকে আমি মাথা পেতে নিই। নিশ্চয়ই যারা শিক্ষার্থী এবং শিক্ষার্থীর নেতা, তাদেরকে অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রে আসলে অন্যদের থেকে আরো ভালো করে করতে হবে, আরো ভালো জায়গায় যেতে হবে। পড়াশোনা তো আপনাদের ভালো করার কথা ছিল, কারণ আপনি তো অবশ্যই মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়ছেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অনেক বছর পর্যন্ত আছে, আমরা দেখছি আর কি, প্রত্যেকে কিন্তু মেধাবী না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, কিন্তু পরবর্তীতে নাকি পাশ করে না। এটা আসলে রাজনৈতিক কোনো টেকনিক কিনা যে যত বেশি ফেল করে থাকা যায়, যত বেশি বয়স বাড়ে, তারপর হচ্ছে আমরা নেতা হব, এরকম একটা পলিসি আছে কিনা আপনাদের? না, এক্ষেত্রে একটা জিনিস বলা ভালো যে 2022 পর্যন্ত আমার যে একাডেমিক অবস্থা, সেটা একেবারেই আমার সামাজিক মানসিক নানাবিধ প্রক্রিয়ার কারণে এরকম পরিস্থিতি। কিন্তু 2022 থেকে 2024 এই 2 বছর যেহেতু আমি একদম পদস্থ নেতা ছিলাম, সেই সময় আসলে আমি অ্যাপ্লিকেশনটি করি নাই যে আমি আমার 3টা পরীক্ষা ক্লিয়ার করতে চাই, কারণ আমার সবসময় এই ভয় ছিল যে যেহেতু তখন আওয়ামীপন্থী প্রশাসন, যে এই ক্ষেত্রে আমার পরীক্ষাটা আটকায় যাবে, যার ফলে আমি এটা ক্লিয়ার করতে পারি নাই। কিন্তু আসলে এক্ষেত্রে এটাও বলা দরকার যে আমি 2015-16 সেশনের হওয়ার ফলে যে পরিমাণ সমালোচনা, ফেসবুক অমুক তমুক ইত্যাদি ইত্যাদি দেখছি, আমরা কিন্তু 2016-17 অনেক হাই প্রোফাইল ক্যান্ডিডেটকে চিনি। কেন তাদেরকে নিয়ে আলোচনা হয় না এবং আমাকে নিয়ে হয়, এবং কেন শিবিরের বিরুদ্ধে কড়া কথা বলার 2 দিনের মাথায় আলোচনাগুলো সামনে আসে, সেগুলো নিয়েও দর্শকদের ভাবতে হবে। আপনি কি ডাকসু নির্বাচন করবেন? এই সিদ্ধান্ত আসলে আমি এখন পর্যন্ত যেহেতু সাংগঠনিক একটা কাঠামোর মধ্যে আছি, আমি এই মুহূর্তে বসে আপনাদেরকে এই সিদ্ধান্ত জানাতে পারছি না। তবে যতক্ষণে আপনার এটা টেলিকাস্ট হবে, আশা করি ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কি সেটা আপনার যে দর্শক তারা নিজেরাই দেখতে পাবে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আপনার মনোসম্মতি আছে ডাকসু নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারেন, তবে এখনো পরিষ্কার না? সম্ভাবনা আছে, নিশ্চয়তা নেই। আচ্ছা, আর নতুন একটি রাজনৈতিক দল চালু হয়েছে, যেটা নাম হচ্ছে এনসিপি। বেশ আলোচনা থেকেই, কারণ যেহেতু গণঅভ্যুত্থান থেকে আসা দলটি, সো এই দল সম্পর্কে আপনাদের পক্ষ থেকে, আপনার দলের পক্ষ থেকে এবং আপনার ব্যক্তিগত জায়গা থেকে মূল্যায়ন কেন? যখন এনসিপি প্রথমত জাতীয় নাগরিক কমিটি হয়েছিল নাগরিক কমিটি বা নাগরিক উদ্যোগের মতো হতে যাচ্ছে, তখন আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত সংযুক্ত বহু মানুষও তার সাথে যুক্ত হয়েছিল। আমাদের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায় এনসিপির বর্তমানে একজন নেতা। কাজেই প্রথম দিকে আমাদের এটার প্রতি যে অবস্থান, সে অবস্থান খুবই সাহচর্যমূলক ছিল এবং আমরা তাদেরকে গঠনমূলকভাবে সহায়তা করার ব্যাপারে আগ্রহী ছিলাম। যে একটা নতুন মধ্যপন্থী দল যদি বাংলাদেশে তৈরি হয়, সেটা বাংলাদেশের যে গোটা পলিটিটা, এই পলিটিটার জন্যই ভালো। কিন্তু যেটি মুশকিল হয়েছে সেটি হচ্ছে ফার রাইট, সেন্টার লেফট এবং রাইট উইং এর একটা জগা খিচুড়ি বানিয়ে আসলে কোনো রাজনীতি দাঁড়ায় না। রাজনীতি একটা পিকনিক না, যে আপনি একটু চাল আনলেন, আমি একটু ডাল আনলাম, আর আপনি কি মানে বলছেন যে এনসিপি এখন পিকনিক করছে এমন কিছু? এনসিপি একটা পিকনিক। এনসিপি হচ্ছে যে আপনি একটু আপনি এক সেট চাল আনলেন, আমি একটু ডাল আনলাম, আর একজন তেল আনলো, কেউ হচ্ছে আগুন ধরাই দিল, হয়ে গেল খিচুড়ি রান্না। রাজনীতি এভাবে হয় না। রাজনীতি হয় বেশ অনেকগুলো মানুষের কমন বোঝাপড়ার ভিত্তিতে, কমন স্ট্রাগলের ভিত্তিতে। একটা রাজনৈতিক দলের একজন যে হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে দাঁড়িয়ে তাদেরকে এন্ডোর্স করছে, আরেকজন আবার তার বিরুদ্ধে রিট করছে, আবার আরেকজন সেই রিটের বিরুদ্ধে কথা বলছে। একজন ইনক্লুসিভিটির কথা বলছে, একজন বলছে যে বাংলাদেশে আসলে ইসলামপন্থীরাই বাংলাদেশপন্থী। তাহলে এই যে তাদের কোনো বিষয়ে কোনো ধরনের কমনালিটি নাই, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তারা কক্সবাজারে কেন গেছিল, 5 জন মানুষ 4টা আলাদা আলাদা উত্তর দেয়। এভাবে করে কোনো রাজনৈতিক দল তৈরি হবে বলে মনে হয় না। এবং আমরা যে কারণে খুবই ব্যথিত, সেটা হচ্ছে এই মানুষগুলোর অনেকেরই অভ্যুত্থানের সময় বড় কন্ট্রিবিউশন ছিল। 90-এর যে ছাত্র নেতারা, তাদের দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা ক্রেডিবিলিটি ছিল, যার ফলে বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে তাদের যে বক্তব্য সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু খুবই দুঃখজনক যে আমাদের যে অভ্যুত্থানের যেই নেতারা এনসিপির সাথে সম্পৃক্ত হলেন, তাদেরকে মানুষ এখন ভাড়ের মতো ট্রিট করছেন, তাদেরকে ক্লাউনের মতো দেখছেন। অবশ্য আপনি একটু দেখেন, সেটা হচ্ছে যে ওদের যে পদযাত্রাটি হলো, সেখানে কিন্তু মানুষের ঢলও নেমেছে। তাহলে তো বোঝাই যাচ্ছে যে ওদের পক্ষে এখনো মানুষ আছে। আপনাদের পক্ষেও কিন্তু ওই রকম পরিমাণে মানুষ পাওয়া যায় না। ঢাকার ভেতরে আপনাদের দলের কিছু নেতাকর্মী পাওয়া যায়, কিন্তু ঢাকার বাইরে যদি আমরা তাকায় দেখি, সে কিন্তু নেতাকর্মী খুবই কম আপনাদের। সেই তুলনায় এনসিপি এখনো জনগণের কাছাকাছি আছে, তারপরে বলছেন যে তারা পিকনিক করছে। বিষয়টা কেমন না? না, কেন বলছি তার কারণ হচ্ছে যে ধরেন আপনি বিভিন্ন জায়গায় যে যান, এই যে কোনো একটা পদযাত্রার বিশ্লেষণ আপনি ওইখানে অন দ্য গ্রাউন্ড করেন, ওইখানে কি পরিমাণ এজেন্সির ইনফ্লুয়েন্স। প্রথম কথা হচ্ছে যে আমরা তো ভাই এজেন্সিকে সাথে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই না। আমাদের জন্য এজেন্সির ট্যাঙ্ক রেডি থাকে না, যে একটা উস্কানিমূলক বক্তব্য দিব, তারপর মানুষ ধাওয়া দিলে আবার ট্যাঙ্কের ভিতরে উঠে দৌড় দিব। এগুলা রাজনীতি না।
এজেন্সির প্রচন্ড পরিমাণে ব্যাকিং আছে, প্রচন্ড পরিমাণে ম্যাসিভ পরিমাণে টাকা ঢালা হয়েছে, এবং আমরা বাংলাদেশের রাজনীতিতে জানি যে এই জমায়েতগুলো কিভাবে করা হয়। ওই আপনি সাম্প্রতিককালে দেখবেন, নো অফেন্স টু নূর ভাই, কিন্তু আপনি দেখবেন যে সাম্প্রতিককালে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে একজন মহিলা, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কার প্রোগ্রামে আসছেন, বলতেছে বিপুল ভাই, বলে বিপুল ভাইকে, বলে নিপুল ভাই, বলে নিপুল ভাইকে, বলে পিপিনুল ভাই, পরে দেখা গেল যে ভিপিনুর ভাই। তো বাংলাদেশের মানুষ তো প্রচন্ড পরিমাণে গরিব, বাংলাদেশের প্রচুর মানুষকে, একই মানুষকে আপনি দেখবেন তিনি আওয়ামী লীগের প্রোগ্রামেও যান, তিনি বিএনপির প্রোগ্রামেও যান, তিনি এনসিপির প্রোগ্রামেও যান। মানে কি আপনার রাজনৈতিক দল থেকে কি টাকা দেয়, গরিব এই জন্য যায়? এটা তো বাংলাদেশের একদম একটা মানে খুব দুঃখজনক পলিটিক্যাল ফিচার, যে আমাদের এখানে জনসভা বলুন, অমুক বলুন, তমুক বলুন, তাতে জনগণ কি পরিমাণ উপস্থিত হয়েছে তা থেকে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আবার এভাবে ঢালাও ভাবে বলাও ঠিক না, তার কারণ হচ্ছে অভ্যুত্থানে যেহেতু তারা নেতৃত্ব ছিল, তাদের তো একটা ম্যাসিভ জনসমর্থন ছিল। গত আগস্টে সেপ্টেম্বরে এই মানুষগুলোকে মানুষ একেবারে দেবতুল্য হিসেবে দেখতো, কাছে তার একটা অর্গানিক অংশ নিশ্চয়ই এই জনসভাগুলোতে সম্পৃক্ত হয়েছে। তবে জনসভাগুলির যেই ডেমোগ্রাফি, সেটা দেখে এটাও বোঝা যায় যে এখানে প্রচুর পরিমাণে অর্গানাইজড ভাবে মানুষকে আনা হয়েছে। আপনারা নিজেই দেখবেন, আপনারা মিডিয়াতেই রিপোর্ট করেছেন যে বিন্দুবাসিনী কলেজের শিক্ষার্থীরা তারা পরে বলেছে যে আমাদেরকে এনসিপি স্কুলে যে বলেছে এটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম, এবং বলে নিয়ে আসার চেষ্টা করেছে। তো এরকম সারা দেশে অসংখ্য ইনসিডেন্ট ঘটেছে যেখানে রাষ্ট্র, সরকার নানানভাবে তাদের যে লোক আছে এটা পোর্ট্রে করার জন্য নিজেরা মুভ করেছে এবং নিজেরা এটা তৈরি করেছে। তাতে আমি কোনো দোষের কিছু, আপনি বলছেন রাষ্ট্র এবং সরকার, আপনিও কি বলতে চাচ্ছেন যে এনসিপির সাথে সরকার জড়িত সরাসরি? অবশ্যই এনসিপির সাথে সরাসরি সরকার জড়িত। তারা হচ্ছে কি বলবো, তারা হচ্ছে এই পরিমাণ প্রিভিলেজ যে তারা সরকারের সঙ্গে ইন্টারকানেক্টেড থাকবে। তারা যখন কিনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাবে, তখন নাহিদ যে তার অভিমান ভাঙাবে, সেইখানে তাকে কিংস পার্টি বলা যাবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক জিয়ার সাথে একটা বৈঠক করে আসলে তারা একদম এমন গোস্বা করবে যে তারা নির্বাচনই করতে যাবে না। তো এটা তো বোঝাই যায় যে এই পুরো জিনিসটাই একটা কিংস পার্টি প্রজেক্ট। এখন কিংস পার্টি ধরেন যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, কিন্তু তাতে তো ঢাক গুড়গুড় ছিল না, সেটা স্পষ্ট ছিল যে আমরা ক্ষমতায় আছি, আমরা একটা রাজনৈতিক দল বানাচ্ছি। এদের বিষয়টা হচ্ছে এরা সকালবেলা সরকারের বিরোধিতা করবে, বিকেলবেলা অন্য কেউ সরকারের বিরোধিতা করতে আসলে তাকে আওয়ামী লীগের দোষর ট্যাগ দিবে। এই রাজনীতিটা খুবই অসৎ। তবে যদি স্পেসিফিক্যালি বলেন, অবশ্যই তারা একটা কিংস পার্টি। দাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার কাছ থেকে আমরা অনেক বিষয় জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আপনার প্রশ্নগুলো করার জন্য, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা ডিটেল সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর সাথে। তিনি জানাচ্ছিলেন ক্যাম্পাস রাজনীতি, জাতীয় পর্যায়ের রাজনীতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।